আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সময়টা শীতকাল। কচুপাতার নিচে শীতের আগমন মাত্রই শুরু হয়েছে। কুয়াশার চাদর মুড়িয়ে শীত একটু একটু করে প্রবেশ করছে শহরে। সকালে দুর্বা ঘাসের ওপর শিশিরের বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে। রোজ সকালে প্রকৃতি কুয়াশার স্রোতে গোসল করে স্নিগ্ধ হচ্ছে। সময়টা বড্ডই মিষ্টি। ৬ তলা বিশিষ্ট বাড়িটার ৩ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি আমরা। নিজের স্বপ্ন সত্যি করতে নিজের স্বপ্নের শহর নড়াইল ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছি আমি আর রিয়া। কত শত স্মৃতির সাক্ষী নড়াইল শহর। কোলাহলপূর্ণ যান্ত্রিক শহরটা এসেই মানিয়ে নিতে পারছি না। ভীষণ মিস করছি ফেলে আসা গাছে বাঁধা দোলনাটা, ছুটে ছুটে মামির কাছে চলে যাওয়া, কাজিনদের নিয়ে বিশাল আড্ডার আসর, ঘোরাঘুরি। এখানে এসছি ৭ দিন হয়েছে। আম্মু আর কাকিমণিও এসছে কিছুদিন থাকার জন্য। হঠাৎ করে নতুন জায়গা একা থাকা সম্ভব হবে না, আর সব কিছু গুছিয়ে নিতেও কষ্ট হবে। আর হুট করে অচেনা শহরে মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে। চারপাশের মানুষগুলোকে দেখে মাঝে মাঝে লজ্জাও পাচ্ছি, আবার লজ্জায়ও পড়ছি। মানুষ সেখানে কত স্মার্ট, তাদের সাজগোজের ধরনই আলাদা। সেখানে রিয়া আর আমি অতি সাধারণ দুইটা মেয়ে। কিছু কিছু আল্ট্রা মডার্ন মেয়ের পোশাক দেখে লজ্জায় নাক কাটা যাচ্ছে। দুনিয়ায় কত ধরনের রুচির মানুষ আছে, তাই রঙিন শহর ঢাকায় না আসলে বুঝতাম না। আমাদের ফ্ল্যাটের পাশেই বিহান ভাইয়ের ফ্ল্যাট, পাশাপাশি একটা বিল্ডিংয়ে উনি থাকেন। আমাদের ব্যালকনি থেকে ওনাকে দেখা যায় ওনার ব্যালকনি। খুব একটা দূরত্ব না, কথা বলতে শুনতে পাবেন। ব্যালকনি থেকে চোখাচোখি হয় ওনার সাথে। আজ প্রথম মেডিকেল কলেজে আমাদের ক্লাস। রিয়া গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। অনেক এক্সাইটেড দুজনেই। প্রথম ক্লাস, দুজনেই ভীষণ নার্ভাস। বাসার পাশেই কলেজ। ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট আগেই রওনা হয়েছি আমরা দুজন। রাস্তায় যেতেই রিয়া বিভোর ভাইকে ভিডিও কল দিল। বিভোর ভাইয়ের মনটা ভীষণ খারাপ। ৭ দিন রিয়াকে দেখে না বিভোর ভাই। সারা দিন দেখা হয়েছে, ঝগড়া করেছে, আবার প্রেম করেছে। অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে দুজনের। এই কষ্টটা হওয়াটা স্বাভাবিক। বিভোর ভাইয়ের মুখটা মেঘাচ্ছন্ন, কালো গুমোট আকাশের মতো। মনে হয় রুমেই শুয়ে আছেন বিভোর ভাই। রিয়া শান্ত কণ্ঠে বলল, ভালো আছেন আপনি? বিভোর ভাই চাপা কান্না আটকে বললেন, তুমি? আপনি ছাড়া আমি কেমন থাকি জানেন না? কথাটা বলেই রিয়া চোখের পানি ছেড়ে দিল। গত ৭ দিনে রিয়ারও ভীষণ কষ্ট হয়েছে বিভোর ভাইয়ের জন্য। দুষ্টু মিষ্টি ঝগড়া আর মান অভিমানের গল্প ওদের দুজনের। বিভোর ভাই এক নজরে তাকিয়ে আছেন রিয়ার দিকে। রিয়া আবারও বলল, আপনি কি কিছুই বলবেন না? এইভাবে থাকলে আমি প্রথম ক্লাসটা করতে পারবো না। প্লিজ কিছু বলুন। তোমায় ভীষণ মিস করছি রিয়া। গত ৭ দিন মনে হয়েছে এই শহর অনুভূতিহীন। এই শহরের প্রাণ নেই, ভালোবাসাহীন হয়ে পড়েছে এই শহর। তোমার শূন্যতা আমাকে কাঁদাচ্ছে রিয়া। তোমাকে দেখার এই ভীষণ ইচ্ছে নিয়েই বোধ হয় আমার মৃত্যু হবে। আমি যেদিকে দেখাচ্ছি মনে হচ্ছে এই বুঝি তুমি এসে কোমরে হাত বেঁধে ঝগড়া শুরু করবে। চোখ অফ করলেই তোমাকে দেখছি। তোমাদের বাড়িতে যতবার গিয়েছি প্রতিটি কোনায় কোনায় মনে হয়েছে তুমি দাঁড়িয়ে হাসছো। রিয়া বলল, আমি আছি, কখনো একা ভাববেন না নিজেকে। আমি বাস্তবেও আছি আর কল্পনাতেও আছি। আপনাকে ঘিরে আমার যে অনুভূতি তা কখনো শূন্য হবে না। প্লিজ মন খারাপ করবেন না। তোমার মুখটা দেখার পর সব মন খারাপ শেষ হয়ে গিয়েছে। তুমিও কখনো মন খারাপ করো না। মন দিয়ে লেখাপড়া করবে রিয়া। আমি তোমার পাশে আছি, অলওয়েজ আছি রিয়া। খুব শীঘ্রই ঢাকা আসবো রিয়া। আই লাভ ইউ বিভোর। আই লাভ ইউ টু রিয়া। ফোনটা কেটে রিয়া আমার দিকে তাকাতেই বললাম, আমার মতো সিঙ্গেলের সামনে এইভাবে প্রেম করিস না রিয়া, আমার খুবই চলে। তুই সিঙ্গেল দিয়া? আমাকে দেখে বুঝিস না? বিহান ভাই কে তাহলে? তোদের বিহান ভাই ওর সাথে রিলেশনে থাকা আর কলা গাছের সাথে রিলেশনে থাকা একই কথা। আমাকে কি তার প্রেমিকা বলে কোনো কেয়ার করে? সে এখন মারাত্মক বিজি। আচ্ছা রিয়া বয়ফ্রেন্ড হবে বয়ফ্রেন্ডের মতো, সে এত বিজি থাকবে কি জন্য? দেখ আমাদের রুমের পাশের রুমে যে একটা আপু আছে, সারা দিন ওনার বয়ফ্রেন্ড এসে দাঁড়িয়ে থাকে। আর বিহান ভাইকে দেখ, এই যে এসসি ৭ দিন আম্মুর সাথে কথা বলছে, বাসায় আসলো, আমার সাথে কি একটু পার্সোনাল কথা বলেছে?
আমি যে ঢাকায় এসছি তার মধ্যে বাড়তি ফিলিংস কই? বিহান ভাই আনকমন মানুষ, উনি দেখিয়ে কিছু করেন না, যা করেন ওনার সময় মতো। তো চান্স পাওয়াতে উনি যেভাবে সেলিব্রেশন করলেন বাবা, 10 পাউন্ড কেক আনলেন, সবাইকে খাওয়ালেন, কত মানুষকে ইনভাইট করলেন, কত খুশি ছিলেন। 2 দিনে ভুলে গিয়েছিস? ভুলিনি, ওনাকে মিস করছি তাই রাগ করছি। বিহান ভাই ম্যাজিকের সাহায্যে রাগ পানি করে দিবেন। কলেজে প্রবেশ করেই চোখে তাক লেগে গেল। ওয়াও, এতটা সুন্দর বিহান ভাইয়ের শহর। এই কলেজটা মানেই আমার কাছে বিহান ভাইয়ের দেশ। ক্লাসরুমে প্রবেশ করেই শুনি এখানে একজন প্রফেসর আছে, অনেক হ্যান্ডসাম আর ইয়াং। প্রফেসরটা নাকি নতুন এবং এই কলেজেরই স্টুডেন্ট ছিলেন। ঠিক বুঝতে পারছি না কোন প্রফেসরের কথা বলা বলি হচ্ছে। লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম আমি আর রিয়া। ক্লাসরুমের সবাই তাদের হ্যান্ডসাম প্রফেসরকে নিয়ে কথা বলেই যাচ্ছে। কেউ কেউ বলছে জীবনে কোনো হিরোকেও এতটা কিউট দেখিনি আমি। স্যার তো না, পুরোই ড্যাশিং আগুন একটা। উনি কি ম্যারিড? ওনার কি গফ আছে? বিভিন্ন সমালোচনা চলছে। আমি আর রিয়া অবাক হয়ে প্রফেসরকে নিয়ে তাদের এই অদ্ভুত সমালোচনা শুনে যাচ্ছি। এমন সময় ক্লাসরুমে ম্যাম এসে প্রবেশ করলেন। এই ম্যামকে দেখে আমার মাথা চক্কর মেরে উঠল। প্রেয়সী আপু, উনি আমাদের ক্লাস নেবেন? ও মাই গড! রিয়া আর আমি দুজনের দিকে তাকিয়ে রইলাম। এই প্রেয়সী আপু তো আমাকে সহ্যই করতে পারেন না। ওনার ক্লাসে দেখে না জানি কত রিয়্যাক্ট করবেন। প্রেয়সী আপু সবার নাম জিজ্ঞেস করে পরিচয় নিলেন। সবার লাস্টে আমার কাছে এলেন, আমার দিকে ঈর্ষাত্মক নয়নের দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। আমি উঠে দাঁড়িয়ে রইলাম, উনি আমাকে কিছুই জিজ্ঞেস করছেন না। বাকিরা হা করে তাকিয়ে আছে। সবাইকে তাকিয়ে থাকতে দেখে বললেন, তোমার নাম? ম্যাম দিয়া খান। ক্লাস শেষে দেখা করো, আমি লাইব্রেরিতে থাকবো। স্বভাবসুলভ একটা হাসি দিয়ে বললাম, জি ম্যাম, ঠিক আছে। প্রেয়সী ম্যাম ক্লাসটা নিয়ে বেরিয়ে গেলে আমি রিয়াকে বললাম, উনি আবার আমাকে উল্টোপাল্টা বলবেন না তো? হারে বললেই বা কি, হায়ার অথরিটি বিহান ভাইয়ের কাছে অভিযোগ দিব না, চিন্তা কিসের? এমন সময় ক্লাসে প্রবেশ করলেন প্রফেসর বিহান ভাই। পরনে কালো জুতা, কালো জিন্স, কালো শার্ট, গায়ে সাদা অ্যাপ্রন, এক হাতে ঘড়ি বাঁধা আর এক হাতে একটা বই। ক্লাসে ঢুকেই সালাম দিলেন। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি, কয়েকশো ভোল্টেজের ক্রাশ খেয়ে ফেললাম তার ঠিক নেই। মুহূর্তের মাঝেই পা ক্রুদ্ধ হয়ে গেলাম আমি। ওনার ক্লাস আছে, উনি তো বললেন না। ওনার ক্লাসে তো ফাঁকিও দেওয়া যাবে না। ক্লাসের ছেলে মেয়ে উভয়ই হা হয়ে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। মেয়েগুলোর চোখে মুখে কি এক্সপ্রেশন, সবটাই যেন বিহান ভাইয়ের দিকে। মেয়েরা কি ক্লাসে মন দিতে পারবে? সবাই বলা বলি করছে এই সেই স্যার, মানে তারা বিহান ভাইকে নিয়ে এত কিছু বলছিল। এইদিকে বিহান ভাইয়ের কোনো পাত্তাই নেই, কে তার দিকে কিভাবে তাকিয়েছে সে ব্যাপারে। উনি ওনার গম্ভীর মুডেই আছে। বিহান ভাই সবাইকে সালাম দিলেন, বাকিরা সালামের উত্তর দিল। আমার সামনে বেঞ্চের মেয়েটা যেন আলট্রা মডার্ন। উনি বিহান ভাইকে বলছেন, হাউ কিউট, সো হট, আই লাইক ইট। বিহান ভাই সবার নাম জিজ্ঞেস করে আমার সামনে বেঞ্চের মেয়েটার কাছে এসে বললেন, আপনার নাম কি? অনিকা শিকদার স্যার, সবাই অনে ডাকে, আপনিও প্লিজ অনে ডাকবেন। কথাটা শুনেই বিহান ভাই ভীষণ বিরক্ত হয়ে গেলেন। বিহান ভাই রাগান্বিত মুডে তাকিয়ে বললেন, সবাই কি আপনার কলেজের প্রফেসর? সবাই কি বলে ডাকলো সেটা কি আপনার কলেজের প্রফেসরও ডাকবে? নেক্সট টাইম আমার ক্লাসে অযাচিত কথা বলবেন না। নাও সিট ডাউন। এরপরই বিহান ভাই আমার সামনে এলেন। অ্যাপ্রনের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন। ভ্রুযুগল কিঞ্চিত উঁচু করে বললেন, স্ট্যান্ড আপ। ওনার দিকে হাঁ করে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম আমি। আপনার নাম কি? দিয়া স্যার। দিয়া? না স্যার, শুধুই দিয়া। এত নার্ভাস কেন আপনি? কিছু হয়েছে? না না স্যার, কিছু হয়নি, এমনি নার্ভাস। টিচার ক্লাসে আসলে আর টিচারের সাথে কথা বলার সময় উঠে দাঁড়াতে হয়, জানেন না? আমি তো দাঁড়িয়েই আছি বিহান ভাই, সরি স্যার। বিহান ভাই চারিদিকে তাকিয়ে দেখেন সবাই মুখ চেপে হাসছে। আমার তো খেয়ালই নেই এটা কলেজ, এখানে ভাইটাই বলা যাবে না, স্যার বলতে হবে। কি একটা অবস্থা, চারিদিকে সবাই হাসাহাসি করছে, তারা কি না কি ভাবছে তার ঠিক নেই। বিহান ভাইয়েরও কি হাসি পাচ্ছে আমার কথা শুনে?
মুখে মৃদু মৃদু হাসি ওনার। অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমার পেছনের বেঞ্চের একটা মেয়ে বলে উঠল, তুমি স্যারকে ভাই বলছো? বলেই হেসে দিল। নিজেকে যেন ভীষণ বলদ মনে হচ্ছে। যাকে মিনিটে 36 বার ভাই ডাকি, তাকেই আজ ভাই ডাকার অপরাধে লজ্জা পেতে হচ্ছে। ফ্যাকাশে একটা হাসি দিয়ে বললাম, আসলে ওনার মতো আমার একজন ভাই আছে, তার নামও বিহান ভাই, তাই ভুলে ভাই ডেকে ফেলেছি। চারিদিকে সবার হাসির ছড়াছড়ি। বিহান ভাই একটা ধমক দিয়ে বললেন, সাইলেন্ট প্লিজ, মিস্টেক হতেই পারে, এটা নিয়ে এত বিশৃঙ্খলা করার কিছুই নেই। আর হ্যাঁ, আমার ক্লাসে অযাচিত কথা, হাসাহাসি, কোলাহল, পরিবেশ নষ্ট হয় এমন কোনো সিচুয়েশন কেউ সৃষ্টি করবেন না। আমার দিকে তাকিয়ে বললেন, মিস দিয়া, সিট ডাউন প্লিজ। আর এতটা নার্ভাস হবেন না প্লিজ। নেক্সট ক্লাসগুলোতে বুকে সাহস রেখে ক্লাসে ফোকাস করবেন। মনে রাখবেন, আপনি এমন একটা জায়গায় এসেছেন, এখানে ভীতু হলে চলবে না। নিজেকে স্ট্রং না করলে টিকে থাকা মুশকিল হবে। ডোন্ট আপসেট প্লিজ। আমি ওনার দিকে তাকিয়ে নিজের সিটে বসে পড়লাম। আচ্ছা, একটা মানুষ এতটা কেয়ারিং কিভাবে হতে পারে? আমাকে প্রতিটা ক্লাসে মনোযোগী হতে কিভাবে সাহস জুগিয়ে গেলেন। বিহান ভাই ক্লাস থেকে বেরিয়ে গেলেন, ওনার টাইম শেষ। নেক্সট আরেকজন প্রফেসর প্রবেশ করলেন। এই প্রফেসরটাও কোনো দিকে কম চায় না। দেখতে শুনতে বেশ সুন্দর, খুব ফর্সা না হলেও দেখতে ভারী মিষ্টি আর লম্বা সরু নাকের অধিকারী। ওনাকে দেখে সামনের বেঞ্চের মেয়েগুলো বলাবলি করছে, এই কলেজের সব স্যাররাই কি ড্যাশিং নাকি? দুনিয়ার সব কিউট কিউট ছেলে কি এখানে? রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই মেয়েগুলো এত ছ্যাঁচড়া কেন রে? দেখ, একটা ভালো হ্যান্ডসাম ছেলে দেখলে মাথা ঠিক থাকে না। আশ্চর্য। রিয়া হেসে দিয়ে বলল, জেচি বিহান ভাইকে নিয়ে তখন কমেন্ট করাতে তোর খুব ভারছে, তাই না দিয়া? বুঝিস না, খুব রাগ হয় আমার। আজ ওনার খবর আছে। প্রফেসর বলে উঠলেন, হ্যালো, আমি নির্বাত চৌধুরী। আপনাদের সাথে সপ্তাহ 3 আমার ক্লাস থাকবে। আপনার পরিচয় পর্বটা আগে নেন। উনি সবার সাথে হাই হ্যালো করে পরিচয় নিচ্ছেন। আমার সামনের বেঞ্চে বসা অনিকা মেয়েটি বলল, হ্যালো স্যার, আমি অনিকা শিকদার। আপনি চাইলে অনি ডাকতে পারেন, আমার ভালো লাগবে। স্যার হেসে উত্তর দিলেন, নাইস নেম, সিট ডাউন। স্যার এবার আমার সামনে আসাতেই আমি উঠে দাঁড়ালাম। আমার নাম জিজ্ঞেস করলেন, উত্তর দিলাম, স্যার আমার নাম দিয়া। স্যার হেসে বললেন, অনেক পিচ্ছি দেখেছি। আপনি দেখে মনে হয় না কলেজ পেরিয়ে গিয়েছেন। এত পিচ্ছি মেয়ে আগে দেখিনি। স্যারের মুখে এমন কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে গেলাম। ক্লাস শেষ হতেই পেছনের বেঞ্চের একটা মেয়ে বলল, পিচ্ছি দিয়া, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি হেসে বললাম, শিওর। কি নাম তোমার? মেয়েটি বলল, সিয়া। কিউট নাম তোমার। তুমি আর রিয়াও অনেক কিউট, তার থেকে বেশি কিউট তোমার কথা। বিহান স্যারকে তখন উনি বললে কেন? একদিনেই উনি? নার্ভাস হয়ে গেছিলাম তো তাই। ওই যে আনিকাকে দেখছো, একসাথে মেডিকেল কোচিং করেছি। এত যে গায়ে পড়া জানো না। কোচিংয়ে একটা হ্যান্ডসাম স্যার দেখলেই সেম করতো, হাই আমি আনিকা, চাইলেই অনি ডাকতে পারেন। এটা ওই মেয়ের কমন ডায়লগ। কি অসহ্য লাগে যে। নির্বাণ স্যার আর বিহান স্যারের দিকে নজর গিয়েছে, লে স্যারদের অতিষ্ঠ করে ছাড়বে। কি বলো শিয়া, ওই অনিকা এমন মেয়ে? আরে হ্যাঁ, এমনই। ক্লাসরুম থেকে বেরোতেই পেছন থেকে কেউ একজন ডাকলেন। তাকিয়ে দেখি প্রফেসর নির্বাণ। রিয়া আর আমি দুজনে থেমে গেলাম। উনি আমাদের কাছে এসে বললেন, মিস দিয়া, আপনাদের দুজনের জন্য ছোট্ট একটা গিফট। গিফট শুনেই অবাক হয়ে গেলাম। গিফট কেন? কোনো স্যার বুঝি গিফটও দিতে জানে? রিয়া বলল, স্যার কি গিফট? স্যার রিয়ার হাতে 2টা পেন আর 2টা চকলেট দিয়ে বলল, রিয়া, এটা আপনার জন্য, আরেকটা ওনাকে দিয়ে দিবেন প্লিজ। বলেই স্যার চলে গেলেন। রিয়া আমাকে বলল, কি রে দিয়া, ডাল মে কুছ কালা হে না? স্যার চকলেট তোকে না দিয়ে আমাকে দেওয়াচ্ছেন কেন? কি কাহিনী? ওনার চোখ মুখ সুবিধার লাগছে না কিন্তু। তোর দিকে কিভাবে যেন তাকাই উনি। রিয়ার দিকে তাকিয়ে বললাম, তোর কি সবসময় এসব উদ্ভট চিন্তা ছাড়া আসে না? উনি প্রফেসর, আর প্রফেসররা বাবার মতো হন, জানিস না? রিয়া বলল,
তাহলে বিহান ভাই কি? উনি শুধু আমার দিল্লিকার লাড্ডু আর বাকিদের বাবার সমান, বুঝলি? এইদিকে প্রেয়সী আপু আবার লাইব্রেরিতে অপেক্ষা করছেন। রিয়াকে নিয়ে লাইব্রেরির দিকে রওনা হলাম। লাইব্রেরিতে প্রবেশ করার আগেই কেউ একজন হাত ধরে টেনে রুমের ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। বুকের মাঝে আচমকা দুরুম দুরুম সাউন্ড শুরু হলো। হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে খানিকটা ঝুঁকে চেয়ারের 2 হাতল ধরে আছেন বিহান ভাই। ওনাকে দেখেই উঠতে গেলাম, কিন্তু ওনার হাতের বন্ধনীর জন্য উঠতে পারলাম না। ওনার কপালে কয়েকটা ভাঁজ পড়ে গিয়েছে। ভ্রু নাচিয়ে বললেন, কি ব্যাপার, এত নড়ছিস কেন? আর বসে থাকতে কি খুব অসুবিধা হচ্ছে? ওঠার চেষ্টা করা হচ্ছে কেন? আপনি না আমার স্যার, আপনার সাথে কথা বললে তো উঠে দাঁড়িয়েই বলতে হবে, তাই না? তাই না পিচ্ছি, সেটা ক্লাসরুমে, আমার পার্সোনাল রুমে নয় মিসেস বিহান। ছাড়ুন তো আপনি। 7-7টা দিন ঢাকায় এসেছি, কোনো খবর নিয়েছেন? খবর নেইনি বলছো? না, বাসায় গিয়েছেন আপনার ফুপ্পির সাথে দেখা করতে, আমার সাথে না। তা ফুপিকে ওভারটেক করে তোর সাথে কথা বললে ফুপিকে ভালো চোখে নিত ব্যাপারটা? আপনি এমনিতেও আমাকে এখন গুরুত্ব দেন না। এত সুন্দরী মেয়েদের মাঝে আমাকে ভালো লাগে না, বুঝি তো। আমি তো পুরানো হয়ে গেছি, তাই না বিহান স্যার? বিহান স্যারের কাছে আপনি আজই প্রথম স্টুডেন্ট, তাই স্টুডেন্ট হিসেবে একেবারে নিউ আপনি। আর বউ হিসেবে? থাক, এটা এখন বলবো না, এটা বলবো বাসর ঘরে। এখনই বলেন আপনি। হুম, এত ভয়ঙ্কর প্রেমের বর্ণনা এইভাবে দিতে পারবো না। এনিওয়ে, এখানে কি অনেক সুন্দরী মেয়েরা দিয়া? হ্যাঁ, আমি বাদে সবাই খুব সুন্দরী। এখানে যে আগে মেয়েরা থাকতো সেটা জানতাম, বাট সুন্দরীরা ছিল সেটা জানতাম না। তবে দিয়া, আজ ভীষণ সুন্দর একটা মেয়ে দেখে ক্রাশ খেয়েছি। মেয়েটা তোদের সাথেই পড়ে, বিলিভ মি। এত সুন্দর মেয়ে আমি আগে দেখিনি। হাউ কিউট। ক্ষিপ্ত নয়নে ওনার দিকে তাকিয়ে বললাম, কে ওই অনিকা নাকি বিহান ভাই? নাম বলবো না, শুধু এটুকু বলতে পারি এ শহরে আজ ভালোবাসা এসেছে। সে এসেছে এ শহরে, তার প্রবেশ এ শহরে প্রতিটি কোনায় কোনায় ভালোবাসারা বাসা বেঁধেছে। এই শহর আজ আমার দিয়া, তার আগমন ঘটেছে আজ আমার শহরে। বাহ বিহান ভাই বাহ, আমাদের এতদিনের রিলেশন আর আপনি এখন অন্য মেয়েতে আসক্ত হয়ে পড়েছেন। পড়লে আর কি করার, যাক বাদ দে। কিছু খেয়েছিস? না, খাইনি। কেন খাসনি? তোর কিপটা বাপের টাকা বাঁচাচ্ছিস তাই না? এত টাকা দিয়ে কি করবি? না খেয়ে টাকা জমিয়ে কি ওপারে গিয়ে জমি কিনবি? তোর দাদাও হারকিপটা ছিলেন, তোদের বংশ ধরেই হারকিপটা। তুই তাদের মেয়ে দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, বাজে কথা বলবেন না একটুও, বলে দিচ্ছি। না খেলে ঠিকই বাজে কথা বলবো। ক্লাস কেমন লাগলো? নির্বাণ স্যারের ক্লাস বেশ ভালো লেগেছে। বিহান ভাই ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে আর বললেন, রিয়েলি? নির্বাণ স্যারের ক্লাসটা সত্যি সুন্দর ছিল বিহান ভাই। স্যারের পড়া বুঝতে অসুবিধা হয়নি তো? ক্লাসে যা পড়িয়েছে তা কি বুঝেছিস? হ্যাঁ, অসাধারণ ছিল। বুঝবো না কেন? স্যারের পড়ানোটা অসাধারণ ছিল নাকি স্যারের চেহারা দেখে বলছিস কোনটা? দুটোই নির্বাণ স্যারের থেকে কম বয়স স্যারের আগে দেখিনি। আমার থেকে 2 ইয়ারের সিনিয়র নির্বাণ, আর তুই ওর থেকে কম বয়সী স্যার দেখিসনি? আমাকে কি তোর চোখে যায় না? ভ্রু কুচকে বললেন। আপনি তো বইরা কাক্কু, লুকিংয়ে কাক্কু। এক কোছা চুল টেনে ধরে বললেন, তোর মতো গবের তো ঠিকঠাকভাবে গুছিয়ে কিছু বলতেও পারে না। তুই যে বিভোরকে বুইরা বললি, আমি কি সেটা বলবো বিভোরকে? কি বলবেন আপনি? বলবো দিয়া তোকে বুইরা কাক্কু বলেছে। কখন বললাম? একটু মিথ্যা বলবি না, তুই মাত্রই বলেছিস। সেটা বিভোর ভাই নয়, আপনাকে বলেছি। এদিক ওদিক কোনো দিক দিয়ে মেলালেও তো আমি তোর কাক্কু হচ্ছি না। শরীয়ত মোতাবেক আমি তোর হাজবেন্ড। কাক্কু মানে যে বয়স বেশি সেটা নয়। এই যে ধর আগামীকাল শোনা গেল দিয়া বিহানের সন্তানের মা হতে চলেছে, তাহলে বিভোর কাকু হয়ে যাবে। তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে বিভোরকেই তো কাক্কু বললি। আপনার এই কুটিল বিদ্যা আমার কাছে প্রয়োগ করবেন না। নিশ্চিত জিলিপির আবিষ্কারক আপনি। আপনি ছাড়া এমন কুটিল জিনিসের আইডিয়া আর কারও নেই। হাই, আমার শ্বশুরের মেয়ে তার একমাত্র জামাইকে কিভাবে নির্যাতন করছে। আবার মিথ্যা বলছেন? এবার যা বলছি তা সত্যি। এইভাবে রোমান্টিক অত্যাচার করে আমাকে মেরে ফেলার ধান্দা, তাই না? বউ আমার, অথচ এখনও কোলবালিশ নিয়ে ঘুমোতে হয়। এই ঠান্ডা আবহাওয়ায় নিট বউ। আমার সামনে দিয়ে এমন কিউট কিউট ঢং করলে এবার তুলে নিয়ে আসবো। কোলবালিশ নিয়ে তো আমিও ঘুমাই। তুই পাশে থাকলে কোলবালিশকে বোমরা বর্ডার পার করে দিয়ে তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। রিয়া বাইরে অনেকক্ষণ ওয়েট করছে, এবার চাই। ওকে,
বাট খেয়ে বাসায় যাবি। আর হ্যাঁ, নির্বাণকে আমি বলেছিলাম তোর আর রিয়ার খেয়াল রাখতে। কি আপনি? আর আমি ভেবেছি আমার জন্য স্যারের কত দরদ। তো কি এমন সাহস কারো আছে যে তোর প্রতি দরদ দেখাতে যাবে? ওনার রুম থেকে বেরিয়ে দেখি রিয়া বাইরে অপেক্ষা করছে। আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিমায় হাসি দিয়ে বলল, কি হলো ভেতরে দিয়া? মুড়ি ভাজা হলো, শব্দ শুনিসনি? মুড়ি ভাজি কে করলো? আমাকে মুড়ির মতো ভাজি করেছে ভেতরে নিয়ে। আরেকটু হলেই প্রাণটা যাচ্ছিল আমার। গরম বালুতে দিয়ে যেভাবে মুড়ি ভাজা করে আমাকেও সেম করেছে। ও আচ্ছা, আমি ভেবেছি অন্য কিছু। সবাই কি বিভোর ভাই যে অল টাইম রোমান্টিক মুডে থাকবে? উনি থাকেন করলা ভাজির মুডে। যাক বাবা, আমি ভাবলাম বিহান ভাই ধীরে ধীরে তোর দিকে এগোচ্ছেন আর তুই স্লো মোশনে পেছনে যাচ্ছিস। পাশে মিউজিক হচ্ছে, উ আশিক বানায়া আশিক বানায়া আপনে। আহ, কি ফিলিংস তোর! বিহান ভাই ধীরে ধীরে লিপ নিয়ে আগাচ্ছেন। রিয়ার পায়ে একটা গোতা দিয়ে বললাম, আমার সহজ সরল বিভোর ভাইকে এভাবে পাকা বানিয়ে ফেলছিস তাই তো রিয়া? এইবার বুঝেছি। হ্যাঁ, তোর বিফোর ভাই হেপি রোমান্টিক। আমাকে দেখলেই তার পাই, মানে হানিমুন পাই। দুজনে কথা বলতে বলতে লাইব্রেরিতে প্রবেশ করলাম। লাইব্রেরিতে কত স্টুডেন্টস বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। লাইব্রেরিতে তাকে তাকে বই সাজানো। চারিদিক চোখ বুলিয়ে দেখে নিলাম। একটা ফাঁকা টেবিল আমরা দুজনে বসলাম। আশেপাশে তো প্রেয়সী আপুকে দেখা যাচ্ছে না। উনি তো এখানেই আসতে বললেন। কিছুক্ষণের মাঝেই প্রেয়সী আপু প্রবেশ করলেন আর উনি সোজা আমাদের কাছেই এলেন। আমাদের সামনের চেয়ারে বসলেন। আমি বললাম, আপু কেন ডেকেছেন? আপু? কে তোমার আপু? তুমি আমার স্টুডেন্ট রাইট নাও, সো কল মি ম্যাম, ওকে? সরি ম্যাম, আমাকে কি কিছু বলবেন? হ্যাঁ বলবো। তুমি তাহলে শেষ অবধি ঢাকা মেডিকেলে পা রাখলে? জি ম্যাম, আপনাদের দোয়াতে চান্স পেয়েছি। এতে তো তোমার ক্রেডিট নেই, সবটাই বিহানের পকেটেড। বিহানের চেষ্টা আর সঠিক গাইডলাইন না থাকলে এখানে পা রাখার সৌভাগ্য হতো না তোমার। হ্যাঁ আপু, একদম ঠিক বলেছেন। উনি মানে বিহান, ওনার অনেক কেয়ার আমার প্রতি, অনেক গাইড করেছেন আমার। বাকি জীবন এভাবেই কেয়ার করে যাবেন উনি আমার। বিহানের নাম ধরে ডাকো এখন? এটা পার্সোনাল ব্যাপার ম্যাম। তোমার কথার ধরনই দেখছি বদলে গিয়েছে। মেডিকেলে চান্স পেয়ে এই অবস্থা। আমাদের মতো এই পজিশনে আসলে তো অহংকারে মাটিতে পায়ে পড়বে না। আমার ব্যক্তিগত বিষয় শেয়ার না করাকে যদি আপনার অহংকার মনে হয়, তাহলে মনে করব এত লেখাপড়া শিখেও আপনার বোঝার ক্ষমতা অনেক কম। চলে যাও দিয়া এখান থেকে, যেখানে ইচ্ছা সেখানে যাও। বাট এই মেডিকেল কলেজ আর বিহান দুটো জিনিস ছেড়ে চলে যাও। আমি রিকোয়েস্ট করছি, চলে যাও। আমার রিকোয়েস্টকে হিংস্র রূপে পরিণত করতে বাধ্য করো না। টাকা লাগবে, তোমার গাড়ি বাড়ি যা লাগে নাও, বাট বিহানকে ছেড়ে দাও। আমি অনেক অপমানিত হয়েছি বিহানের কাছে শুধুমাত্র তোমার জন্য। বাবার একটাই মেয়ে আমি, জন্মের পর থেকে ভালোবাসার বিলাসিতা কোনো কিছুরই কমতি ছিল না আমার। সোনার চামচ মুখে দিয়ে জন্ম আমার। হুট করে আমার জীবনে বিহান আসে, মানে এই মেডিকেলে প্রথম দেখা হয় বিহান আর আমার। সে প্রথম দেখাতেই মন হারিয়েছিলাম আমি বিহানের প্রেমে। বিহানের সাথে খুব ভালো বন্ধুত্ব হয় আমার। আমি বিহানকে লাইক করতাম। আমি মনে করতাম বিহান হয়তো এটা বোঝে, বাট পরে জানতে পারি বিহান কখনো বিষয়টা সিরিয়াসলি নেয়নি। আমি তাকে কোন চোখে দেখি এটা নিয়েও সে সিরিয়াস না। আমার চাউনি, আমার হাঁটা চলা, আমার বিহানের প্রতি ফিলিংস কোনো কিছুই বিহান ভেবে দেখেনি। মানে সে অন্য মেয়েদের থেকে ভিন্ন কিছুই দেখেনি। পরে আমি বিহানকে জানিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি বিহান। তখন বিহান উত্তর দিয়েছিল সে অন্য কাউকে ভালোবাসে। সেই অন্য কেউটা কে এটা খুঁজতে গোটা 4টা বছর লেগেছে আমার। অবশেষে আমি খুঁজে পেয়েছিলাম তোমাকে। সেদিন থেকে তোমাকে তুচ্ছ মনে হয় আমার। হিংসা হয়, রাগ হয়, আমি সহ্য করতে পারি না তোমাকে। তুমি না থাকলে বিহান আমারই হতো। কেন তোমার জন্ম হলো দিয়া আমার জীবনটা অতিষ্ঠ করতে? আমার 6 বছরের ভালোবাসা বিহান। আপনি মাত্র 6টা বছর ভুলতে পারছেন না, আর বিহান ভাইয়ের 19টা বছরের ভালোবাসা আমি। উনি কিভাবে ভুলবে আমাকে ভেবেছেন? আমি কিছুই জানি না দিয়া, তবে জানি তুমি না থাকলে বিহান আমার জীবনে আসবে। তাই তোমার না থাকাটাই বেশি জরুরি।
তোমার রেজাল্টের দিন বিহান আমার সাথে দেখা করেছিল আর কি বলেছিল জানো? দিয়া অনেক জেদি একটা মেয়ে। আমার জিদ তুই দেখেছিস, কিন্তু দিয়ার জিদ দেখিসনি। দিয়া আমার জন্য সব পারে, আমি দিয়ার জিদ। তোর করার সব অপমানের উত্তর দিয়েছে চান্স পেয়ে। ওর এই চান্স পাওয়া কি প্রুফ করে না তুই যা বলেছিলি তা সম্পূর্ণ ভুল? দিয়ার সামনে কিভাবে মুখ দেখাবি তুই? তুই যেগুলো বলেছিস অন্য কেউ হলে লজ্জায় মারা যেত হয়তো। দিয়া ইজ দিয়া প্রেয়সী। আজ দিয়া চান্স না পেলে আজ আমি তোকে আমাদের বিয়ের দাওয়াত দিতাম, দিয়াকে ছেড়ে দিতাম, বা আমার যোগ্য না এইসব ভাবতাম না। দিয়ার মতো তুই চাইলেও হতে পারবি না। ওই পিচ্চি আমার ডাক্তার হওয়ার অনুপ্রেরণা, আমার ভালো থাকার মেডিসিন। একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসে কিভাবে দিয়া? আমি ফিল্মে যা দেখেছি বাস্তবে সেটা বিহানের সাথে মাঝে দেখেছি। তাকিয়ে দেখো আমার দিকে দিয়া। আমি চাইলে এই শহরের অর্ধেক কিনে ফেলতে পারি। আমার বাবার এতটাই সম্পত্তি আছে, টাকার অভাব নেই আমার দিয়া। লুক এট মি। তোমার থেকে সুন্দরে আমার কমতি নেই কোনো কিছু। আমার গায়ের রং তোমার থেকে অনেক বেশি উজ্জ্বল। আমার হাইট দেখো, আমার কাছে এইটুকু মাত্র। আমি বড় একজন ডাক্তার। ঢাকার মেয়ে, স্মার্টনেসে কমতি নেই, ম্যাচুরিটিতে ভরপুর। বিহানের বয়সের সাথেও আমাকে যায় পুরোটা। আর তুমি এইটুকু একটা মেয়ে, বিহানের কোমর ও ছুতে পারবে না হাইট। এর দিক থেকে নড়াইল থেকে আসা একটা আনস্মার্ট মেয়ে। তবুও বিহান তোমাকে কেন ভালোবাসে দিয়া? বিহান আমার না হলে তোমারও হবে না, মাইন্ড ইট। জীবনে চেয়েছি পাইনি এমন কিছুই আমার জীবনে নেই, তাই বিহানকেও আমার করে নিব। প্রেয়সী আপুর মুখের দিকে তাকিয়ে আছি আমি। ওনার মুখ আর চোখ দিয়ে রাগের অগ্নিবর্ষণ ঝরছে। ভালোবাসা মানুষকে এতটা ডেসপারেট করতে পারে, ওনার ভেতরের তীব্র যন্ত্রণায় স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। সেই সাথে প্রবল হিংস্রতা। ভালোবাসার যন্ত্রণা আমি বুঝি, তাই একদিক ভেবে কষ্ট পাচ্ছি যে প্রেয়সী আপু ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু এটা কেমন ভালোবাসা যা মানুষকে অপমান করে, ছোট করে হিংসা করে? নিজেকে নিয়ে অনেক অহংকার ওনার। এর আগেও অনেক অপমান করেছে আমাকে। আমি চুপ থাকাতে দেখে রিয়া বলল, আচ্ছা আপনি না আমাদের ম্যাম, একটা স্টুডেন্টকে ডেকে প্রেম ভালোবাসা নিয়ে যুদ্ধ ঘোষণা করছেন। দিয়া থাকুক না থাকুক, বিহান ভাইয়ের ভালোবাসা দিয়ার জন্যই ছিল আর থাকবে। একজন ম্যাম হিসেবে আপনাকে এতটুকু রেসপেক্ট করতে পারলাম না, সরি। বিহান এখন আর তোমাদের ভাই হয় না, সো এই ঘন ঘন ভাই ডাকা অভ্যাসটা চেঞ্জ করো দিয়া। বিহানের পজিশনটা দেখো এখন। রিয়া বলল, বিহান ভাইয়ের পজিশন আমাদের কাছে ওয়ানলি ভাই, ভাই মানে ভাই। আর দিয়ার কাছে বিহান ভাইয়ের পজিশন ওয়ানলি লাভার, আন্ডারস্ট্যান্ড ম্যাম? বেশি বেরো না তোমরা, তোমাদের ফিউচার কিন্তু আমার হাতে পড়ে আছে। আমি তোমাদের শত্রু হয়ে বিপক্ষে দাঁড়ালে কোনো দিন এখান থেকে পাশ করে বেরোতে পারবে না। রিয়াকে চুপ করিয়ে বললাম, এক্সকিউজ মি, আমরা নিজেদের যোগ্যতায় এখানে চান্স পেয়েছি। আপনি নিজেই নিজেকে শত্রু ভাবছেন। খাতায় সঠিক লিখলে ফেল করাবে এমন ক্ষমতা কারো নেই। সো এসব ভয় দিয়া পাই না ম্যাম। আর যে বললেন এখানে চান্স পেয়েছি বিহানের ক্রেডিট, বিহান আমার ফ্যামিলি পার্সন। সে আমার প্রতি কেয়ারিং হবে না তো কি অন্যের প্রতি হবে? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কারো কেয়ারই করে না, এই জন্য আপনি এটাকে স্বাভাবিক নিতে পারছেন না। এনিওয়ে, আপনি বারবার বিহান ভাইকে নিয়ে মাথা ঘামান কেন? বিহান ভাই ভালো ডাক্তার, উনি দেখতে সুন্দর, সব কিছু ঠিক আছে। এগুলা নিয়ে আপনার ক্রেডিট নেওয়ার কি আছে? কি হয় বিহান ভাই আপনার? উনি আমার লাইফ লাইন, ওনাকে নিয়ে গর্ব করলে আমি করব। বেহুদা অন্যের জীবন নিয়ে ভেবে অশান্তি বাড়িয়ে লাভ কি? আদেও কিছু পেয়েছেন কি? আর পাবেনও না। আর হ্যাঁ, আপনিও তো বিহান ভাইয়ের থেকে কম নেন। আপনিও কারো দায়িত্ব নিয়ে চান্স পাইয়ে দেখান কিভাবে পারেন। আপনার ক্রেডিটও দেখতে চাই আমরা। পরিশেষে বলতে চাই, আপনার ব্যক্তিগত জীবন টিচার স্টুডেন্টের মাঝে আনবেন না। রিকোয়েস্ট ইউ। এক কাপ কফি হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ভীষণ বিষণ্ণ লাগছে চারিদিক। প্রেয়সী আপুর কথাগুলো কানে বাজছে। কফি থেকে ধোঁয়া উঠতে উঠতে কখন ঠান্ডা হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। সামনের ব্যালকনিতে একটা পুরুষ কাপড় মেলছে। কাপড়গুলো মনে হয় ওনার স্ত্রীর।
আচ্ছা, ওনার ওয়াইফ কোথায়? উনি কেন রোজ কাপড় মেলে দেন? কিছুক্ষণ পর দেখি ওনার ওয়াইফ ব্যালকনিতে এসছে। মহিলাটির চোখের নিচে কালি জমেছে। কিছু হয়েছে কি ওনার? উনি আসলে ওনার হাজবেন্ড। ওনার কপালে হাত দিয়ে জ্বর মেপে দেখছেন। ওয়াইফের গালে হাত দিয়ে কপালে চুমু দিলেন। দৃশ্যটা রোজই দেখি আমি। রুমে এসে বই নিয়ে নাড়াচাড়া করছি। আম্মু কাপড় ভাঁজ করতে করতে বলল, বিহানের জন্য একটা ডাক্তার মেয়ে দেখেছে, তোর ছোট মামার বন্ধুর মেয়ে। এখন তো বিয়ে দিতেই হবে, কিন্তু বিহানের সেদিকে তেমন তাড়া নেই। কথা হচ্ছে বিহানের সামনে কথাটা তুলতে হবে যে তোর বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে। আম্মুর চোখে মুখে এত আনন্দ দেখে মনে মনে বললাম, আমি কি তোমার শত্রু আম্মু? নিজের মেয়ের ঘরে সতীন আসবে সেই খুশিতে মাতোয়ারা এই প্রথম কোনো মা। আম্মুর কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না। কলম শেষ বলেই নিচে নেমে এলাম। বাসার এই সাইডটাতে অনেক বড় মাঠ আছে। এখানে বিকালে সবাই বাচ্চা নিয়ে এসে বসে। কেউ হাঁটাহাঁটি করে, বাচ্চারা খেলাধুলা করে। নিচে নেমেই দেখে নির্বাণ স্যার দাঁড়িয়ে আছেন। আমি চাইছিলাম যেন চোখে চোখ না পড়ে, কিন্তু প্রথমবার তাকাতেই উনি ভীষণ সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন,